এক্সাম্পল 1.2 টা আমরা দেখি। এক্সাম্পল 1.2 তে বলা আছে, দেখো, আ স্মল ক্যাচমেন্ট অফ 150 হেক্টর। তার মানে এরিয়া বলা আছে 150 হেক্টর, রেইনফল তার মানে এটা কিসের ভ্যালু? রেইনফল, প্রিসিপিটেশন, রাইট। তো এটা দেওয়া আছে প্রিসিপিটেশনের ভ্যালু। তোমাদের যদি রেইনফলের জায়গায় স্নোফল বলা থাকে অথবা ডিরেক্ট যদি প্রিসিপিটেশন বলা থাকে, যেটাই বলা থাকুক না কেন, ধরবো এটা পি এর ভ্যালু দেওয়া আছে ইন 90 মিনিটস। ঠিক আছে, তার মানে একটা সার্টেন টাইমের জন্য, কারণ এখানে একটা ঝড়, একটা স্টর্মের কনসিডারেশন হচ্ছে যে একটা ঝড় হচ্ছিল, সারাদিন তো হয় না, একটা সার্টেন টাইমের জন্য হয়। সেই সময় ওই ক্যাচমেন্টটাতে কতটুকু পানি আসছে, মাসের শুরুতেও না মাসের শেষেও না, এরকম কোনো কনসিডারেশনে নেব না আমরা, জাস্ট ওই টাইমটুকু আমরা কনসিডার করব। এবং এখানে বলা আছে যে যখন ঝড়টা ছিল না তখন কিন্তু ক্যাচমেন্টটা ড্রাই ছিল। ঠিক আছে, যখন ঝড়টা ছিল না, আর ঝড় যখন হয়েছে তখন অবশ্যই পানি আসছে রেইনফল হিসেবে। তো সেই হিসেবে তখন আমাদের 10.5 সেন্টিমিটার রেইনফল হয়েছে। এবং এই রান অফটা, এখন বৃষ্টির পানি যখন আসছে, বৃষ্টির পানি কিন্তু বৃষ্টি অফ হওয়ার সাথে সাথে কিন্তু পানিটা একদম চলে যায় তা না। দেখো যে হাতের ঝিলে পানি কিন্তু অনেকক্ষণ ধরে, বৃষ্টি নাই কিন্তু পানি কিন্তু জমা আছে। তারপরে দেখা যায় সারাদিনে আস্তে 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 পানিটা ড্রেনেজের মাধ্যমে চলে যায় অথবা কিছু ইভাপোরেট হয়ে যায়। তো এই প্রসেসটা, যেটা রান অফের প্রসেসটা 10 ঘন্টা ধরে হয়েছে। এভারেজ ডিসটেন্স বলা আছে 1.5 মিটার কিউব পার সেকেন্ড। এবং বলা আছে রান অফ শেষ হওয়ার পর আবারও ড্রাই হয়েছে। তা কন্ডিশনটা কি দাঁড়াচ্ছে যে যখন স্টোরমটা হয়েছে তার ঠিক আগেও ক্যাচমেন্টটা ড্রাই ছিল এবং রান অফের পরেও ক্যাচমেন্টটা ড্রাই হয়ে গেছে। তার মানে ক্যাচমেন্টে পানির যে মানে হাইড্রোলজিক যে সাইকেল, এই সাইকেলটা চলছে এই 90 মিনিট আর এই 10 ঘন্টা। ঠিক আছে, এই টাইম ডিউরেশনে এই হাইড্রোলজিক সাইকেলটা চলছে। এখন কোশ্চেনে যেটা চাওয়া হয়েছে যে হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ ওয়াটার হুইচ ওয়াজ নট অ্যাভেলেবল টু রান অফ ডিউ টু কম্বাইন্ড ইফেক্ট অফ ইনফিল্ট্রেশন, ইভাপোরেশন এন্ড ট্রান্সপিরেশন। তার মানে এটা কি চাওয়া হয়েছে অ্যাকচুয়ালি বলো তো, এই তিনটা দিয়ে? মিস লসেস চাওয়া হয়েছে যে কতখানি। চাওয়া হয়েছে, গুড। তো এটা আসলে লস কতটুকু সেটা চাওয়া হয়েছে। তোমাদের যদি এরকম বলা না থাকে যে ইনফিল্ট্রেশন, ইভাপোরেশন, ট্রান্সপিরেশন, সেটাতে কতটুকু পানি ইউজ হয়েছে, সেটা যদি বলা না থাকে, যদি লসের কথা বলা থাকে, তারপরেও বুঝতে হবে এখানে আমাদের লস বের করতে হবে। তা আমি কিন্তু পড়ানোর সময় তোমাদের এই ভেরিয়েশন গুলা কিন্তু বলে দিচ্ছি, তো এই জিনিসগুলো মনে রাখি। তারপরে বলা হয়েছে কি হোয়াট ইজ দ্য রেশিও অফ রান অফ টু প্রিসিপিটেশন। ঠিক আছে, তো কোশ্চেনটা বুঝতে কারো কত প্রবলেম আছে? আচ্ছা, কোশ্চেনটা যদি আমরা বুঝি, এখন আসি এই ফর্মুলাটা আমি কিন্তু গতদিনের লেকচারে বলে দিছিলাম যে এই ফর্মুলাটা আমরা ইউজ করব। এখানে কি আর হলো রান অফ, পি প্রিসিপিটেশন, এল হলো লস। তো এখন প্রিসিপিটেশনের ভ্যালুটা দেওয়া আছে, একটু আগে আমরা দেখলাম, কিন্তু এখন টাইমের সাথে আমাদের, আমরা নরমালি কি জানি, পি এ, এটা জানি না? জি মিস। হ্যাঁ, তার মানে এখানে এরিয়া যেহেতু দেওয়া আছে, এরিয়াটার আমাদের কনভার্ট করতে হবে। প্রিসিপিটেশনের ভ্যালু ছিল 10.5, যেটা কনভার্ট করছি মিটারে, আর হেক্টরটাকে কনভার্ট করছি মিটার স্কোয়ারে। হেক্টর সমান সমান মিটার স্কোয়ার, সেটাকে কনভার্ট করছি। কনভার্ট করার পর তারপরে আমাদের এখান থেকে বের হচ্ছে পি এর ভ্যালু। সেম ওয়েতে রান অফ ভলিউম যেটা, সেটা আমরা বের করবো কিভাবে? রান অফ এর ভ্যালু, এটা বলা ছিল যে 1.5 ঘন্টা ধরে এখানে রান অফটা হয়েছে। এবং রান অফ বলতে এখানে কিন্তু দেখো ডিরেক্ট কিন্তু রান অফের কথাটা উল্লেখ নাই, এখানে কিন্তু বলা আছে ডিসচার্জ। এটাই কিন্তু রান অফ, বলা কিন্তু নাই যে রান অফ হচ্ছে, বলা আছে এভারেজ ডিসচার্জ হচ্ছে, বুঝতে হবে এটা রান অফ হচ্ছে। এবং আর ডেল টি, যেহেতু আর ডেল টি, তার মানে এখানে টাইমের ভ্যালুটা আসবে কত, 10 ঘন্টা, এটাকে সেকেন্ডে কনভার্ট করছি। তো এখান থেকে আর ডেল টির ভ্যালুটা আমরা পাইলাম। তা পিএ আর ডেল টি, তাহলে এখান থেকে লস কতটুকু সেটা পাচ্ছি। অ্যাকচুয়ালি আমরা এই কনভার্টটা কেন করতে হয়েছে জানো? কারণ ভ্যালুগুলো দেওয়া ছিল মিটার কিউব পার সেকেন্ডে, সেকেন্ডটা উঠাইতে হয়েছে। আবার দেখো মানে একটা ইউনিফর্ম আমাদের ইউনিটে আনতে হবে, রান অফ দেওয়া আছে সেন্টিমিটারে, এটাকে ভলিউম যেহেতু মিটার কিউবে আনতে হবে, সেটা আনতে
এটা করতে হয়েছে, মিটার কিউব পার সেকেন্ড আছে, সেকেন্ডটাকে উঠে আমাদের মিটার কিউব আনতে হবে। এই প্রসেস গুলোর জন্য আসলে আমাদের এত খাটাখাটনি করতে হয়েছে আর কি, আর কিছুই না। ঠিক আছে, তো একটা ইউনিফর্ম একটা ইউনিটে চলে আসছে মিটার কিউব, সেখান থেকে আমরা লস বের করতে পারবো। আর রেইনফল রান অফের যে কোফিশিয়েন্ট, সরি রান অফ রেইনফলের যে কোফিশিয়েন্ট সেটা হলো রান অফ ডিভাইডেড বাই রেইনফল, এটাকে আমরা বলবো রান অফ কোফিশিয়েন্ট। এটা চ্যাপ্টার 5 এ আছে, এটা চ্যাপ্টার 5 যখন দেখাবো তখন দেখবা। তাছাড়াও এটা আসলে জাস্ট এটুকু মনে রাখলেই হবে যে রান অফ ডিভাইডেড বাই রেইনফল, এটাকে আমরা বলতেছি রান অফ কোফিশিয়েন্ট। যদিও এখানে রান অফ রেইনফল দুইটা কথাই আছে, কিন্তু অ্যাকচুয়ালি এটাকে বলা হয় রান অফ কোফিশিয়েন্ট। ঠিক আছে, ম্যাথটা কি বুঝতে পারছি? জি মিস। আচ্ছা, এখন আসি এক্সাম্পল 1.3। এক্সাম্পল 1.3 তে কি বলা আছে একটু দেখি। এখানেও একটা ক্যাচমেন্টের এরিয়া দেওয়া আছে 140 কিলোমিটার স্কয়ার, এবং এখানে বলা আছে যে 120 সেন্টিমিটার রেইনফল এক বছরে হচ্ছে। আচ্ছা, এরপরে কথাগুলা বুঝবা যে কোনটা কি বলা আছে, কি পয়েন্ট কোনগুলো সেগুলো আগে বুঝতে হবে। এবং এখানে বলা আছে যে এই যে এভারেজ রেট অফ ড্রেনিং, এর আগেরটাতে বলা ছিল কিন্তু ডিসচার্জ, এখন বলা আছে ড্রেনিং। কত কত, প্রথম 3 মাসে হচ্ছে 1.5 মিটার কিউব পার সেকেন্ড, তারপরের 6 মাসে হচ্ছে 2 মিটার কিউব পার সেকেন্ড, এবং পরবর্তীতে লাস্ট যে 3 মাস আছে সেটাতে 3.5। মানে একটা বছরে 12 মাসটাকে যদি ভাগ করা হয়, ফার্স্ট সাইকেলে 3 মান্থ, তারপরে 6 মান্থ, তারপরে লাস্টে 3 মান্থ, এই হিসেবে কনসিডার করা হয়েছে। এবং এখানে বলা হয়েছে রান অফ কোফিশিয়েন্ট কত সেটা বের করতে। এটুক পর্যন্ত আগে বোঝো, এর পরের প্রশ্নটুকু আমরা পরে পড়ি, আগে এটুক পর্যন্ত বের করে আসি। আচ্ছা, তার মানে এখানে টাইম ডিউরেশন বলা হচ্ছে 1 বছর। ঠিক আছে, 1 বছরের জন্য এখানে ইনপুট ভলিউম ভিআই, এটাকে বলা হচ্ছে যে কতটুকু ইনপুট আসছে, প্রিসিপিটেশন যতটুকু ততটুকু, এর বাইরে কোনো ইনপুট আসেনি। তো প্রিসিপিটেশন কতটুকু ছিল 120। তোমরা এখানে যদি পি এও লিখো কোনো সমস্যা নাই, ভিআই না লিখে যদি পি এও লিখো কোনো প্রবলেম নাই। তো এটা সেম ওয়েতে আগের মতো কনভার্ট করছে, মিলিয়নে কনভার্ট করছে, এই কারণে 10⁶ আসছে। আউটপুট ভলিউম কত, আউটপুট এখন দেখো কি কি আউটপুট আসছে, ড্রেনেজ, তারপর ডিসচার্জ, রান অফ, যেটাই বলা হোক না কেন সবই কিন্তু আউটপুট ভলিউম। এখানে ম্যাথগুলা ইজি, জাস্ট ল্যাঙ্গুয়েজের কিছু হেরফের আছে। দেখো প্রথম 3 মাসে, তার মানে 1.5 ইন্টু 3, তারপরের 6 মাসের কথা, তারপরের লাস্ট 3 মাসের কথা, টোটাল এটা কিন্তু মিলিয়ন। আচ্ছা, এটা সম্ভবত মিলিয়নে কনভার্ট করে নিতে হবে তোমাদের, ঠিক আছে? মিলিয়ন এখানে একটু ভুল আছে, মিটার কিউব, এটা মিলিয়ন হবে না, এটা মিটার কিউব মান্থ হবে। এরপরে তোমাদের মিলিয়নে কনভার্ট করতে হবে, ঠিক আছে? আচ্ছা, 27 মিটার কিউব মান্থ। এখন এটাকে কনভার্ট করব কিভাবে, দেখো তোমাদের ইজি ওয়েতে আমি বলি। 12 মান্থ সমান কত, 365 ডেজ। তাহলে এক ক্ষেত্রে ঐকিক নিয়ম, ডিভাইড বাই 12, তাহলে 27 মান্থ, 365 ইন্টু 27 ডিভাইড বাই 12, এই হিসেবে এটা আসছে। তাহলে এখানে কি, এরপরে আমাদের ডেতে চলে আসলে এখন এটা আওয়ার, সেকেন্ড, এরপরে কনভার্ট করলে এখানে লাস্টে 10⁶ এ কনভার্ট করতেছে মিলিয়নের জন্য। ঠিক আছে, এরপর রান অফ কোফিশিয়েন্ট, রান অফ কোফিশিয়েন্ট আমরা কি জানি, রান অফ ডিভাইড বাই রেইনফল, সেখান থেকে রান অফ কোফিশিয়েন্ট আমরা পাচ্ছি। এটুকু পর্যন্ত বুঝতে কারো কোথাও কোনো প্রবলেম আছে? আচ্ছা, এরপরে তাহলে আসি আমরা অ্যাবস্ট্রাকশন ভলিউম। এটা হলো সেকেন্ড পার্টের কথা বলা হয়েছে, যে কতটুকু অ্যাবস্ট্রাক্ট। এখন দেখি আসো, এটুকু পড়ি এখন। রান অফ কোফিশিয়েন্ট কি সেটুকু কিন্তু বের হয়ে গেছে। এরপরে বলছে if the afforestation of the catchment reduces the runoff coefficient to 0.035. afforestation কি আমরা জানি, গাছ লাগানোকে অ্যাফরেস্টেশন বলে, আর গাছ যখন আমরা কাটি তখন সেটাকে কি বলে, ডিফরেস্টেশন।
তো যখন আমরা গাছ লাগাবো তখন কিন্তু ওই এলাকায় যদি বৃষ্টিপাত হয়, সেটা গাছ শোষণ করবে না, গাছের ওখানকার সয়েল গুলা কিছু অ্যাবজর্ব করবে। তো তাহলে নর্মাল সার্কামস্টেন্সে যতটুকু ডিসচার্জ হওয়ার কথা ছিল ওই এলাকায় যদি গাছের পরিমাণ বেশি থাকে তাহলে কি রান অফ বাড়বে না কমবে? হ্যালো? কমবে। কমবে। ঠিক আছে, তার মানে আমাদের এখন যেটা বের করতে হবে যে গাছ লাগানোর পরে কতটুকু রান অফ হচ্ছে, অবশ্যই সেটা কমে যাবে। আমরা কোফিশিয়েন্ট বের করে আসছিলাম 0.4224, এখন গাছ লাগানোর পরে এটার কোফিশিয়েন্ট এসে দাঁড়াচ্ছে 0.35। এই কতটুকু চেঞ্জ হচ্ছে সেটা আমাদের জানার বিষয়। এখন অ্যাবস্ট্রাকশন ভলিউম এই পোর্শনটা কিন্তু তোমাদের যদি শুধুমাত্র রান অফ কোফিশিয়েন্ট চাওয়া হয় তাহলে কিন্তু ম্যাথ এ পর্যন্ত শেষ। এটা কেন বের করছে? কারণ বলা হয়েছে হোয়াট ইজ দ্য ইনক্রিজ ইন অ্যাবস্ট্রাকশন, মানে একটা কম্পেয়ার করতে বলছে যে কতটুকু বাড়ছে, তার মানে অবশ্যই বাড়ছে কোথা থেকে, অবশ্যই আগেরটার থেকে। তাহলে আগের কত সেটা আমাদের জানতে হবে, এই জন্য এই পোর্শনটা করা হয়েছে। তাহলে এখানে কি করতে হচ্ছে আমাদের, এখানে যে ইনপুট ভলিউম এবং কতটুকু রান অফ হয়েছে সেই দুইটার মধ্যে যদি ডিফারেন্স করি আমরা তাহলে সেখান থেকে পাচ্ছি আমরা কতটুকু অ্যাবস্ট্রাকশন ভলিউম, সেটা আমরা পাচ্ছি। এর পরের পোর্শনটার জন্য আমাদের কোফিশিয়েন্ট যেহেতু চেঞ্জ হয়ে গেছে, দেখো আমরা কি জানতাম, রান অফ কোফিশিয়েন্ট সমান সমান রান অফ ডিভাইড বাই রেইনফল, তাই তো? এখন রান অফ কোফিশিয়েন্ট দেওয়া আছে 0.35, বের করতে হবে আমাদের কতটুকু রান অফ হয়েছে। তাহলে রেইনফল তো আর চেঞ্জ হবে না, রেইনফল কি চেঞ্জ হওয়া পসিবল? যে বৃষ্টি একটা বৃষ্টিপাত হচ্ছে সেটা তো নিশ্চয়ই এইখানে এতটুকু হবে বা তার পাশের জায়গা অতটুকু হবে, এরকম তো হয় না। একটা সম্পূর্ণ জায়গা জুড়ে বা সম্পূর্ণ একটা ক্যাচমেন্ট জুড়ে একটা সেম একটা ভলিউমে আমাদের রেইনফলটা পাই। তার মানে রেইনফলের এখানে আমাদের কোনো হাত দিতে হচ্ছে না। ঝামেলাটা হচ্ছে কি গাছ লাগানোর পরে রান অফে ঝামেলা হচ্ছে, কিন্তু রেইনফলে কিন্তু কোনো ইফেক্ট পড়তেছে না। যদি বলা থাকে রেইনফল চেঞ্জ হচ্ছে, বাট এটা বলা থাকার কথা না, কারণ এটা একটা নর্মাল কমন সেন্স যে একটা নির্দিষ্ট ক্যাচমেন্টে একটা সার্টেন পরিমাণ রেইনফলই হবে। ঠিক আছে, তো এখানে রেইনফলটা আমাদের কোনো হাত দিতে হচ্ছে না। তাহলে এই দুটো যদি আমরা মাল্টিপ্লাই করি, করলে আসতেছে আমরা নতুন যে রান অফটা, সে নতুন রান অফটা পাচ্ছি। তাহলে নতুন রান অফ যখন আমরা পাবো তখন কি আবার নিউ অ্যাবস্ট্রাকশন ভলিউম বের করতে পারবো, পি মাইনাস আর করে নতুন অ্যাবস্ট্রাকশন ভলিউমটা আমরা এখান থেকে পাচ্ছি। তাহলে আগেরটা আর এটার মধ্যে কতটুকু ইনক্রিজ হয়েছে সেটা আমরা বের করতে পারবো। ঠিক আছে, বুঝতে পারছি ম্যাথটা? কারো কোথাও প্রবলেম আছে? জি মিস, সেকেন্ড পার্টটা আরেকবার বুঝালে ভালো হতো। অ্যাসোসিয়েশনের পার্টটা? জি মিস। আচ্ছা দেখো, তোমার এখানে বলা হয়েছে যে একটা সার্টেন অ্যামাউন্টের বৃষ্টিপাত হচ্ছে, কিন্তু অ্যাফরেস্টেশনের পরে মানে গাছ লাগানোর পরে এটার কোফিশিয়েন্ট কতটুকু দাঁড়ায় সেটা জানতে চাওয়া হয়েছে। এখন অবশ্যই গাছ লাগানোর পরে গাছ কিছু পানি অ্যাবজর্ব করে নেবে, তার মানে আগে যে পরিমাণ রান অফ হচ্ছিল সে পরিমাণ রান অফ এখন হচ্ছে না, কিন্তু বৃষ্টিপাত কিন্তু সেম অ্যামাউন্টেই হচ্ছে। তাহলে আমরা রান অফ এর ফর্মুলা যেটা জানি, রান অফ কোফিশিয়েন্ট ইকুয়াল টু রান অফ ডিভাইড বাই রেইনফল। রান অফ কোফিশিয়েন্ট 0.35 দেওয়া আছে, রেইনফল আমাদের একই রেইনফলই হচ্ছে, রান অফটা কতটুকু চেঞ্জ হচ্ছে সেটা জানতে চাচ্ছি। তাহলে সেম রেইনফল আমরা একটু আগে বের করে আসছি, সেটা দিয়ে আমরা এখানে রান অফটা বের করব। রান অফটা বের হয়ে গেলে তারপরে কি, প্রিসিপিটেশনের ভ্যালু আমরা জানি, আর রান অফ এর ভলিউম আমরা জানি, মানে ইনপুট মাইনাস আউটপুট, এটা করলে পাচ্ছি আমরা নিউ অ্যাবস্ট্রাকশন ভলিউম। তার মানে দেখো আগের অ্যাবস্ট্রাকশন ভলিউম কত ছিল 97, নতুনটা কত 109, তার মানে কি বাড়ছে না? কোশ্চেনে কিন্তু চাইছিল এটা, হোয়াট ইজ দ্য ইনক্রিজ ইন অ্যাবস্ট্রাকশন। তোমাদের হোয়াট ইজ দ্য ইনক্রিজ ইন অ্যাবস্ট্রাকশন না বলে হোয়াট ইজ দ্য চেঞ্জ ইন অ্যাবস্ট্রাকশন। তাহলে ইনক্রিজ হচ্ছে না ডিক্রিজ হচ্ছে সেটা তোমাদের আইডেন্টিফাই করে দেখাইতে হবে। ঠিক আছে, যদি এটা এভাবে চেঞ্জ আসে, তো ইনক্রিজ কতটুকু হচ্ছে সেটা আমরা এখানে ডিফারেন্স করে বের করতেছি। ঠিক আছে, বুঝতে পারছি? জি মিস। আচ্ছা এখন আসি, এখানে একটু ছোট্ট একটা জিনিস আছে, ওয়ার্ল্ড ওয়াটার ব্যালেন্স। দেখো এখানে আমাদের এই যে আমাদের আর্থ সারফেসে পানি আসতেছে পানি যাচ্ছে,
তো কতটুকু পানি আসতেছে বা কতটুকু অ্যাভেলেবেল আমাদের পানি আছে পৃথিবীতে, এতক্ষণ কিন্তু আমরা ছোট্ট একটা ক্যাচমেন্ট নিয়ে কনসিডার করতেছিলাম, বাট আমরা যদি একটা ফুল ওয়ার্ল্ডের কথা চিন্তা করি যে কতটুকু পানি এখানে ফ্রেশ ওয়াটার আছে, কতটুকু পানি স্যালাইন ওয়াটার আছে, কতটুকু ফ্রোজেন ওয়াটার আছে, মানে বিভিন্ন দেশে তো পানি ফ্রোজেন অবস্থায় চলে আসে, মানে যে সমস্ত দেশের টেম্পারেচার কম। তো এই যে কোনটা কোন অবস্থা আছে সেটার উপর আমাদের একটা টেবিল দেওয়া আছে। এই টেবিলটা তোমাদের মুখস্থ করতে হবে না, জাস্ট তোমরা একবার রিডিং দিবা। ঠিক আছে, কোথায় কতটুকু পানি আছে। যেমন দেখো ওশানে এখানে বলা আছে 361.3 মিলিয়ন কিলোমিটার স্কোয়ার, এটার ভলিউম দেওয়া আছে। এই জিনিসগুলো আমাদের কোথায় কাজে লাগবে সেটা আমি একটু দেখাচ্ছি। আর টেবিল 1.2 তে ওয়াটার ব্যালেন্স দেওয়া আছে। ওয়াটার ব্যালেন্স বলতে কি, উপরের গুলাতে বলছিল যে কতটুকু পানি কোথায় স্টোর আছে, যে ফ্রেশ ওয়াটার কতটুকু, ওশেন ওয়াটার কতটুকু, এই জিনিসগুলা। আর এটাতে বলা হচ্ছে ওয়াটার ব্যালেন্স মানে প্রিসিপিটেশন হলো কতটুকু, ইভাপোরেশনে কতটুকু চলে গেল, কতটুকু রান অফ হচ্ছে, তারপরে লাস্টে কতটুকু থাকছে। এই জিনিসটা একটা ব্যালেন্স করে দেওয়া আছে এই টেবিল 1.2 তে। এটা আমাদের কি কাজে লাগতেছে, আমাদের এখানে কাজে লাগবে। দেখো এখানে একটা বলা আছে রেসিডেন্স টাইম। রেসিডেন্স টাইম কি, এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। রেসিডেন্স টাইমটা আমি তোমাদের যদি বুঝাই, সেটা হলো একটা ওয়াটার পার্টিকেল, ঠিক আছে, এখানে প্রিসিপিটেশনের মাধ্যমে অনেক পানি আসছে। আমরা যদি একটা সিঙ্গেল ওয়াটার পার্টিকেলের কথা চিন্তা করি, এই সিঙ্গেল ওয়াটার পার্টিকেলটা বৃষ্টিপাত হিসেবে আর্থ সারফেসে আসলো, এখানে একটা সার্টেন টাইমও পার করলো, যে অ্যাবজর্ব হলো, রান অফ হলো, তারপরে কিছুটা পোর্শন আবার মানে অ্যাটমসফিয়ারে ব্যাক করলো। এই যে ফুল সাইকেলটা হচ্ছে, এই যে একটা সিঙ্গেল ওয়াটার পার্টিকেল একটা হাইড্রোলজিক সাইকেলটাকে ক্রস করতেছে বা একটা হাইড্রোলজিক ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে, এটাকে আমরা বলতেছি রেসিডেন্স টাইম। এটার ডেফিনেশনটা এখানে আছে, the average duration of a particle of water to pass through a phase of the hydrologic cycle is known as the residence time of that phase. The residence timeটা কি বোঝা গেছে? জি মিস। আচ্ছা, রেসিডেন্স টাইমের এখন এই রেসিডেন্স টাইমের একটা ফর্মুলা আছে টিআর, এটাকে বলা হচ্ছে রেসিডেন্স টাইম, ভলিউম অফ ওয়াটার ইন ফেজ divided by average flow rate in that phase. এটা কি বুঝাইছি, রেসিডেন্স টাইমটা কি, ভলিউম অফ ওয়াটার ইন ফেজ, এটা পাবা থেকে টেবিল 1.1 থেকে। এভারেজ ফ্লো রেট ইন দ্যাট ফেজ, এটা পাবা টেবিল 1.2 থেকে। এখন আসি নরমাল একটা, আমরা একটা করি তাহলে আমরা বুঝতে পারবো। ঠিক আছে, অ্যাটমসফেরিক বা একটা গ্লোবাল রিভার নিয়ে চিন্তা করি। এখানে যেহেতু গ্লোবাল রিভার নিয়ে ক্যালকুলেট করা আছে, তো গ্লোবাল রিভারের ক্ষেত্রে আমরা প্রথমে ভলিউম অফ ওয়াটার ইন ফেজ, আচ্ছা আসি ফার্স্টে টেবিল 1.1 এ যাই। এখন দেখো গ্লোবাল রিভার, এখানে বলছি কি যে ভলিউম অফ ওয়াটার লাগবে, তাই তো? তাহলে দেখো তো গ্লোবাল রিভারের ক্ষেত্রে ভলিউম অফ ওয়াটার কত, 0.00212 মিলিয়ন কিলোমিটার কিউব। তাহলে এখানে অ্যাড হবে জাস্ট ইনটু 10⁶, মিলিয়ন থেকে কিলোমিটার কিউবে কনভার্ট করতে। আচ্ছা এরপরটা দেখো, এরপরে তাহলে ওয়াটার ব্যালেন্স এভারেজ, নিচে কিছু এভারেজ ফ্লো রেট ইন দ্যাট ফেজ, তাহলে রিভারের ক্ষেত্রে কতটুকু, 44700 কিলোমিটার কিউব পার ইয়ার। ঠিক আছে, এখন প্রথমটা কিন্তু ইয়ারে ছিল না, প্রথমটাকে ইয়ারে ছিল না, ঠিক আছে। এখন দেখো এটার ইউনিটটা কি, কিলোমিটার কিউব পার ইয়ার। এখন এটার সাথে যদি 365 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে ইয়ার ইয়ার কাটা যাচ্ছে না, তখন কি থাকে, শুধু ডেজ থাকতেছে।
এই দুইটা ভ্যালু আমরা এখান থেকে নেব। এই দুইটা ভ্যালু এখান থেকে নেওয়ার পর আমাদের কি আসবে, এখানে তোমাদের ডিরেক্ট করে দেওয়া আছে, এটা আমি তোমাদের আলাদা করে করে দিচ্ছি। এটা জাস্ট একটা মানে বোঝার ওয়ে যে কতটুকু তোমাদের রেসিডেন্স টাইম কোন সেক্টরের জন্য লাগতেছে। টিআর ফর গ্লোবাল রিভার, তাহলে ওটাতে আসতেছে 0.00212 ইন্টু 10⁶ ইন্টু 365 ডিভাইড বাই 44700 কিলোমিটার কিউব পার ইয়ার। এখান থেকে আসতেছে 17.3 ডেজ। তার মানে এই যে গ্লোবাল রিভারের একটা পার্টিকেলের এই ফুল ফেজ ট্রাভেল করতে লাগতেছে অলমোস্ট 17 দিন। ঠিক আছে, বুঝতে পারছি? এরকম ভাবে তোমরা লাস্টের চেক। কথাটা বুঝিনি মিস, লাস্টের কথাটা বুঝিনি। লাস্টের যেটা বললাম যে এখানে আমরা এই দুটা ভ্যালু নেওয়া তো বুঝছো নাকি? জি মিস, এটা বুঝেছি, মানে আচ্ছা 17.3 ডেজ আচ্ছা, বলতে কি বুঝাচ্ছিলেন? 17.3 ডেজ বলতে বোঝানো হচ্ছে যে এটা কি আমরা গ্লোবাল রিভারের জন্য করতেছি। তো গ্লোবাল রিভারের একটা পার্টিকেল মানে রিভারের উপর যে প্রিসিপিটেশনের মাধ্যমে যে ওয়াটার পার্টিকেলটা আসতেছে, শুধুমাত্র রিভারের কনসিডারেশনে নিচ্ছি, সেই একটা ওয়াটার পার্টিকেলকে ফুল হাইড্রোলজিক সাইকেল ফিল আপ করতে টাইম লাগতেছে 17 দিন। ঠিক আছে, বুঝতে পারছি? জি মিস। তো এখান থেকে ওরকম আহামরি কোনো কিছু দেখার নাই আসলে, তোমরা এখান থেকে রিডিং দিবা। আর এখান থেকে এই যে ছোট এই ম্যাথ গুলো দেখাইলাম, এটা জাস্ট তোমরা একবার একটু দেখবা। আচ্ছা, এখন এক্সারসাইজের প্রবলেমটা একটু দেখি আমরা। এই যে দেখো, এখানে ছোট ছোট রেসিডেন্স টাইমের ম্যাথ দেওয়া আছে, বাট তোমাদের রেসিডেন্স টাইমের ম্যাথ এক্সারসাইজ থেকে দেখার দরকার নাই। এক্সাম্পল 1.1, 1.2, 1.3 এই তিনটার মতো যে কয়টা পাবা সে কয়টা দেখবা। আচ্ছা, এখানে এখান থেকে মোটামুটি এই যে এক্সাম্পল প্রবলেম 1.2, 1.3 যেটা, এই দুইটাই মোটামুটি তোমাদের মিলে এক্সাম্পলের সাথে। 1.4টাও আংশিক মিলবে। 1.4টা চেষ্টা করে দেখো, যদি না পারো এখানে কি দেওয়া আছে, স্টোরেজ দেওয়া আছে। স্টোরেজ দেওয়া আছে হেক্টর মিলিমিটারে। স্টোরেজ ইন রিচ ইন্টারভাল 3 আওয়ার। 3 আওয়ারে ইনফ্লো এবং আউটফ্লো দেওয়া আছে, তার মানে এখানে সেকেন্ডে কনভার্ট করতে হলে আওয়ারটাকে মাল্টিপ্লাই করতে হবে ইনফ্লো আর আউটফ্লো দিয়ে। তাহলে সেখান থেকে তোমরা নর্মাল যে ভ্যালুটা সেটা পাবা। এখন হোয়াট উড বি দা স্টোরেজ ইন দ্যাট রিচ আফটার, মানে ডেল এস বের করতে হবে। বড় যে ফর্মুলাটা ছিল, বড় ফর্মুলা কোনো কিছুই লাগতেছে না, শুধু আই লাগবে আর হলো আউটফ্লো মানে হলো কিউ লাগবে। এই দুইটা দিয়ে এই ডেল এস টা বের করতে পারবা। ঠিক আছে, এখান থেকে এই তিনটা ম্যাথ দেখো, তার মধ্যে এই দুইটা বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই দুইটা একদম তোমাদের যে এক্সাম্পল আছে এক্সাম্পলের সাথে হুবহু মেলে, একদম সব কন্ডিশনই মিলে। জাস্ট এখানে মনে হয় একটা চেঞ্জ আছে, যতদূর আমার মনে আছে, যে সিপেজ লসের বিষয়টা ওটা ছিল না তোমাদের এক্সাম্পলে, এখানে সিপেজ লসটা আছে, এটা জাস্ট ইনক্লুড করবা আর কিছু না। ঠিক আছে, তো এই হলো তোমাদের এই চ্যাপ্টার শেষ। আচ্ছা, আমি এখন নেক্সট আরেকটা চ্যাপ্টারে যাব, তোমাদের টাইম আছে।
এরপরের চ্যাপ্টারটা হলো ওয়েদার এন্ড হাইড্রোলজি। চ্যাপ্টারটা খুবই ইজি একটা চ্যাপ্টার। ওয়েদার এন্ড হাইড্রোলজি নামটা শুনে তোমাদের কি মনে হচ্ছে বলো তো? এই হাইড্রোলজিক যে সাইকেলটা পড়লা এতক্ষণ, এই সাইকেলটা কিভাবে ওয়েদারের উপর ইফেক্ট ফেলে বা ওয়েদারের সাথে কিভাবে রিলেট করতে পারি আমরা, সেই জিনিসগুলো কিন্তু এই চ্যাপ্টারে আমরা দেখব। ঠিক আছে, ছোট্ট একটা চ্যাপ্টার, খুব বেশি কিছু নাই এবং তুলনামূলক ইজি। তোমাদের চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2 দুইটাই খুব ইজি একটা চ্যাপ্টার। আচ্ছা, আসি ওয়েদার এন্ড হাইড্রোলজি। এখানে বলা হয়েছে যে হাইড্রোলজিক ক্যারেক্টারিস্টিক্স অফ আ রিজিয়ন ইজ ডিটারমাইন্ড বাই জিওলজি, জিওগ্রাফি এন্ড ক্লাইমেট। এখন দেখো কথাটার সাথে কি কাজের মিল আছে কিনা এটা আমরা একটু দেখি। হাইড্রোলজি, যখন আমরা হাইড্রোলজিক সাইকেলটা দেখে আসলাম একটু আগেই, হাইড্রোলজিক সাইকেল যখন বলতেছি, এটা অবশ্যই ক্লাইমেটের উপর ডিপেন্ড করতেছে। কারণ রোদ যদি ওঠে ইভাপোরেশন হবে, রোদ না থাকলে কি ইভাপোরেশন হবে? হইলেও প্রসেসটা খুবই স্লো হয়ে যাবে। জিওলজি বা জিওগ্রাফি যেটাই বলি না কেন, এটা অবশ্যই ডিপেন্ড করতেছে আশেপাশে যদি গাছপালা থাকে সেটা এক ধরনের প্রিসিপিটেশন ইফেক্ট ফেলবে বা রান অফ ইফেক্ট ফেলবে। যদি গাছপালা কম থাকে তাহলে কিন্তু এটা ইফেক্ট অন্যভাবে ফেলবে। বা যদি পাহাড়ি এলাকা হয় সেখানে কি মেঘ বাধা পাবে, সেখানে বৃষ্টিপাত বেশি হবে। তাহলে কিন্তু আমাদের এই হাইড্রোলজিক সাইকেলটা নিয়ে আমরা যখনই কথা বলবো অবশ্যই সেটা আমাদের ওয়েদারের সাথে অবশ্যই কানেক্টেড। তো এখানে কিছু প্যারামিটারস বলা আছে যে কি কি প্যারামিটারস এর উপর ডিপেন্ড করতেছে। সেটা হলো প্রিসিপিটেশন, এটা অবশ্যই আমাদের অ্যাটমসফিয়ার লাগবে। টেম্পারেচার, এটাও অ্যাটমসফিয়ারিক একটা বিষয়। হিউমিডিটি, আর্দ্রতা যেটা, সেটাও আমাদের ক্লাইমেটের উপর ডিপেন্ড করতেছে। এবং উইন্ড, সেটা অবশ্যই ক্লাইমেট একটা প্যারামিটার। ঠিক আছে, তো তার মানে এই চারটা যে প্যারামিটার দেখতেছো, এই প্রত্যেকটা প্যারামিটারই কিন্তু তোমাদের ক্লাইমেটের উপর ডিপেন্ড করতেছে এবং প্রত্যেকটা প্যারামিটারই কিন্তু হাইড্রোলজির সাথে কানেক্টেড। এখানে কি কোনো একটা প্যারামিটার বলতে পারবা যে এটা হাইড্রোলজিতে লাগে না? হাইড্রোলজিক সাইকেল পড়ছো বাট এই চ্যাপ্টারটা তো পড়ে আসলে হাইড্রোলজিক সাইকেলে লাগে না এরকম বলতে পারবা যে কোনোটা লাগে নেই? হাইড্রোলজিক সাইকেল কিন্তু এই সবগুলাই লাগছে আমাদের। তো আসি এখন এই প্যারামিটার গুলা নিয়ে আমরা একটু একটু করে ডেসক্রাইব করব। এখন আসি সোলার রেডিয়েশন। সোলার রেডিয়েশন কি? সূর্যের আলোতে এই যে ইভাপোরেট হচ্ছে এই জিনিসটাকে আমরা বলতেছি সোলার রেডিয়েশন। নাম শুনে আমরা বুঝতে পারতেছি। এবং এটাতে কি মেজারমেন্ট করা হয়? ডিটারমাইন ওয়েদার এন্ড ক্লাইমেট। ওয়েদার এন্ড ক্লাইমেট আমরা ডিটারমাইন করতে পারি এখান থেকে। কিভাবে? অবশ্যই সূর্য উঠছে কি উঠে নাই সেটার উপর আমরা ডিপেন্ড করে কিন্তু বলি যে আজকে সূর্য উঠছে তার মানে ওয়েদারটা ভালো বা ইভাপোরেশন ভালো হবে। বা বলতে পারি যে আজকে এখন লগা আস্তে আস্তে বৃষ্টির পানিটা শুকায় যাবে বা ড্রেনেজ হয়ে যাবে। এই জিনিসগুলো কিন্তু আমরা বলি। কাজে সোলার রেডিয়েশনটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। সোলার রেডিয়েশনের উপর ভিত্তি করে কিছু টার্ম এখানে আমরা দেখব। আর এ, আর আই, আর ই, এই জিনিসগুলো কি একটু দেখি। আর এ হলো এক্সট্রা টেরেস্ট্রিয়াল রেডিয়েশন অর সোলার কনস্ট্যান্ট reaches the upper limit of the atmosphere। তার মানে এটা একটা কোফিশিয়েন্ট। আর এ বলতে একটা কোফিশিয়েন্ট বোঝানো হচ্ছে বা সোলার কনস্ট্যান্ট। সোলার কনস্ট্যান্ট বোঝানো হচ্ছে যেটা কিসের উপর ডিপেন্ড করতেছে? অ্যাটমসফিয়ারের যে আপার লিমিট আছে, মানে সর্বোচ্চ কতটুকু টেম্পারেচার বাড়তে পারে অ্যাটমসফিয়ারের বা সর্বোচ্চ কতটুকু মানে ডিক্রিজ হতে পারে সেটার উপর ভিত্তি করে, মানে আপার যে লিমিটটা সেটার উপর ভিত্তি করে আমরা আর এ বলতেছি। আর আই কি? ইনকামিং রেডিয়েশন অ্যাবজর্ব। দেখো এটা একটা আর্থ সারফেস আমরা কনসিডার করতেছি। সূর্যরশ্মি পৃথিবীর পৃষ্ঠে পড়তেছে, কিছুটা সূর্যরশ্মি অ্যাবজর্ব হয়ে যাবে না, আর কিছুটা সারফেসে বাধা পেয়ে ব্যাক করবে। তাহলে এই ফুল যে প্রসেসটা সেটার থেকে যতটুকু আর্থ সারফেসে আমাদের মানে ব্যাক করতেছে বা আর্থ সারফেসে পড়তেছে, মানে সোজা কথা আর্থ সারফেসের উপরের ফেনোমেনন যতটুকু হচ্ছে সেটাকে আমরা বলতেছি আর আই। আর আর ই কি? এই আর্থ সারফেস যখন এখানে মানে আর্থ সারফেসে বাধা পাচ্ছে বা এখানে অ্যাবজর্ব হচ্ছে সেখান থেকে কিছু পরিমাণ কিন্তু সারফেস ইমিটেট করবে, সেটাকে আমরা বলতেছি আর ই। এবং এই ফেনোমেনন গুলাকে বোঝানোর জন্য এখানে একটা টার্মিনোলজি ইউজ করা হয় যেটাকে বলা হয় আলফা বা আলবেডো আর কি। এটার নাম অ্যাকচুয়ালি আমরা আলফা সাইন যেরকম ভাবে দেই সেরকম এটা
তো এটা হলো আলবেডো বলা হয়, আলবেডো রেশিও। এটা ডেফিনিশন কিন্তু খুব আসে যে আলবেডো কি, রেশিও অফ অ্যামাউন্ট অফ সোলার রেডিয়েশন রিফ্লেক্টেড বাই দ্য সারফেস। সারফেস থেকে জিনিসটা বোঝো তাহলে ডেফিনেশনটা এমনিই লিখতে পারবা। যতটুকু সারফেস রিফ্লেক্ট করতেছে, তার মানে কোন পোর্শনটা, এই পোর্শনটা, টু দ্য অ্যামাউন্ট অফ ইনসিডেন্ট আপন ইট, যে কতটুকু এখানে কার্যকর হচ্ছে, ইনসিডেন্ট আপন ইট মানে কতটুকু রিফ্লেক্ট হচ্ছে। তাহলে এই দুইটা যে রেশিও সেটাকে আমরা বলছি আলবেডো। তোমাদের জানার বিষয় যেটা সেটা হলো এখানে কিছু ফিক্সড ভ্যালু দেওয়া আছে আলবেডোর ভ্যালু, যেটা আমরা বিভিন্ন বডি, ওয়াটার বডির জন্য বিভিন্নটা ইউজ করে থাকি। যেমন 0.06 ডিপ ওয়াটার বডির জন্য, 0.9 ফ্রেশ স্নোর জন্য, 0.2 থেকে 0.25, তার মানে 0.23 টা ইউজ করা হয়, যে মানে ল্যান্ড সারফেস বাট সেখানে ক্রপ আছে অনেক, তার মানে কি গাছপালার একটা ইফেক্ট করতেছে ওখানে। তো এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে। আর আর এন বলতে বোঝানো হচ্ছে নেট রেডিয়েশন, এই যে আসতেছে, অ্যাবজর্ব হচ্ছে, ব্যাক করতেছে, সবকিছুর পর লাস্টে আলটিমেট আমাদের আউটপুট কত থাকলো সেটাকে আমরা বলতেছি আর এন বা নেট রেডিয়েশন। এটার ফর্মুলা কি দেওয়া আছে, 1 মাইনাস আলফা, এটা আলফা হবে আলফা আর আই মাইনাস আর ই। এই ফর্মুলাটা, এটাকে বলা হচ্ছে মেজর এনার্জি ইনপুট ফর ইভাপোরেশন। কারণ এই আলোক রশ্মি বা সূর্য রশ্মি, এটার কাজটা কি, অবশ্যই ইভাপোরেশনের জন্য বা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার জন্য, তাই না? তো এই জিনিসটা আমাদের আর এন দিয়ে ডিনোট করা হচ্ছে, এবং এটাকে মেজার করা হচ্ছে অ্যাক্টিনোমিটার বা রেডিওমিটার, কতটুকু আসতেছে। বা এটা তো যেহেতু ফর্মুলা দেওয়া আছে এবং ভ্যালু দেওয়া আছে 0.06, অবশ্যই এটা মেজার করে আসছে। কোন যন্ত্র দিয়ে মেজার করা হয়েছে, অ্যাক্টিনোমিটার বা রেডিওমিটার। এবং এটা কিভাবে মেজার করা যায়, সানশাইন আওয়ার। আমরা একটা চ্যাপ্টার পড়বো, সম্ভবত প্রিসিপিটেশন অথবা স্ট্রিম ফ্লো, স্ট্রিম ফ্লোতে সম্ভবত তোমাদের সানশাইন আওয়ারটা আরো ডিটেইলস বুঝবা, যে কতটুকু মানে সোজা কথা সূর্যের আলোটা যে সময়টাতে ইফেক্টিভলি কাজ করে, সূর্য কিন্তু টোটাল অনেক সময় ধরেই থাকে, কিন্তু ওটা আমরা সানশাইন আওয়ার বলবো না। যে টাইমটা সূর্য সবচেয়ে বেশি ইফেক্টিভ থাকে, যে টাইমে সূর্য রশ্মিটা ইভাপোরেশনে ইউজ হচ্ছে, সেই টাইমটাকে আমরা বলতেছি সানশাইন আওয়ার, যেটাকে এন দিয়ে ডিনোট করে। স্ট্রিম ফ্লো চ্যাপ্টারে এই জিনিসটাতে একটা ম্যাথও আছে, ঠিক আছে? তো এরপরে আসি অ্যাটমসফেরিক সার্কুলেশন। আমি আজকে যাচ্ছি না, অ্যাটমসফেরিক সার্কুলেশনটা এটা একটা একসাথে পড়াইতে হবে, এখানে অনেক ইয়ে আছে। তো এই জিনিসটা আমি নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ তোমাদের দেখাবো। আজকের লেকচারে কারো কোথাও কোনো প্রবলেম আছে? ম্যাম বলো। আমাদের